সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকের ক্লাস আরম্ভ করতে যাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উপসর্গ। উপসর্গ আমাদের খুবই পরিচিত শব্দ। এমনিতে আমরা যখন কোনো রোগ-শোকের উপসর্গ বলি, আ তখন কিন্তু এটা খেয়াল করে দেখো, বাস্তব জীবনে উপসর্গ আমরা বলি যে এই রোগের উপসর্গ, ওই রোগের উপসর্গ। উপসর্গ কোনো রোগ নয়। তেমনি ব্যাকরণেও কিন্তু উপসর্গ আ আ নিজের কোনো মানে থাকে না। কেমন? যেরকম রোগের উপসর্গ যেমন কোনো রোগ না বাস্তবে রোগের উপসর্গ, ঠিক সেরকম ব্যাকরণেও আমরা দেখব যে উপসর্গ আসলে এটা একটা অব্যয়সূচক শব্দাংশ। এটা শব্দ না, শব্দাংশ এবং এটা স্বাধীন পদ হিসেবে ব্যবহৃত হয় না কখনোই। যেহেতু স্বাধীন পদ হিসেবে ব্যবহৃত হয় না বা হতে পারে না, ফলে যেটা হয় এটা আসলে আ এটা নিজের কোনো সাধারণত কোনো অর্থ থাকে না। সাধারণত কোনো এটার অর্থ থাকে না। আ কেউ বলছেন এটা হচ্ছে আদ্য প্রত্যয়। কেমন? এটা প্রত্যয় আবার অব্যয়সূচক শব্দাংশ। আদ্য প্রত্যয়। প্রত্যয় সাধারণত পরে বসে আমরা জানি। কিন্তু আ কোনো ব্যাকরণবিদ তারা বলছেন এটা হচ্ছে আদ্য প্রত্যয়। এটা পূর্বে বসে। তো এটা মূলত একটা অব্যয়সূচক শব্দাংশ। এটা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে বা করতে পারে। এটা আসলে উপসর্গ আমরা বলি। আবার যদি আমরা খুব আ একটু গুছিয়ে বলি ইয়ের মতো করে, তাহলে বলতে পারি আমরা যে শব্দাংশ বা শব্দখণ্ড ধাতু বা শব্দের পূর্বে বসে অর্থের পরিবর্তন করে, সম্প্রসারণ করে, আ অ্যা অর্থের সংকুচন ঘটায়, আ সেটা হচ্ছে উপসর্গ। এখানে আমরা কিছু উদাহরণ দিয়েছি। যেমন মান। তো মান একটা শব্দ, এটার অর্থ আছে। কেমন? আমরা মান থেকে মানি বলি। হ্যাঁ? মান, সম্মান, হ্যাঁ? তো এটা একটা বিষয়। কিন্তু এর পূর্বে যখন আমরা শব্দটা আ তিনি মানিলুক কিন্তু যখন যুক্ত করে দেব তখন হয়ে যাবে তিনি অপমানিলুক। হ্যাঁ? তিনি সম্মানিত হয়েছেন, অপমানিত হয়েছেন। তো দেখো একদম অর্থ পাল্টে যাচ্ছে। আবার এই মানের পূর্বে যখন তুমি যুক্ত করে ফেলছো, এটাও একটা উপসর্গ। এটা হয়ে যাচ্ছে পরিমাণ। পুরোটাই একদম ভিন্ন একটা শব্দ। আ বা ভিন্ন অর্থযুক্ত একটা শব্দ আমরা পাচ্ছি। এর আগে বিভিন্ন ধরনের উপসর্গ আমরা ব্যবহার করতে পারি। যোগ করলে হবে প্রমাণ, যোগ করলে হবে অনুমান, অভি যদি আমরা যোগ করি এটার পূর্বে তাহলে হবে অভিমান। ফলে আমরা দেখব একটা মান শব্দ, মূল শব্দ হচ্ছে মান। এটার পূর্বে আমরা বিভিন্ন ধরনের উপসর্গ দিয়ে বিভিন্ন ধরনের শব্দ গঠন করতে পারছি। ফলে এটার দ্বারা আমরা উপসর্গ দ্বারা অনেক শব্দ গঠন করতে পারছি। আবার যখন আমরা উপসর্গ বদলে ফেলছি, সাথে, সাথে কিন্তু তার অর্থও বদলে যাচ্ছে। যখনই আমরা উপসর্গ বদলে ফেলছি, সাথে, সাথে আমাদের দেখব শব্দের অর্থও বদলে যাচ্ছে। কেমন? আচ্ছা, যে অপমান এবং পরিমাণ একদম আ আলাদা শব্দ। হ্যাঁ? তো পরিমাণের সাথে আবার যখন পরিশেষ সরিয়ে দিয়ে আমরা যোগ করে ফেললাম, হয়ে গেল প্রমাণ। সরিয়ে যখন যোগ করে ফেললাম হয়ে গেল অনুমান। এভাবে আমরা দেখব অনুমানের জায়গায় সরিয়ে যখন আমরা অভিযোগ করব তাহলে অভিমান হয়ে যাচ্ছে। তো আমরা যেটা বুঝলাম যে সেটা হচ্ছে উপসর্গ এই শব্দাংশটা আমরা যেকোনো মূল শব্দের পূর্বে বসিয়ে নতুন শব্দ গঠন করতে পারছি, শব্দের পরিবর্তন করতে পারছি, অর্থের পরিবর্তন করতে পারছি এবং এটা সম্প্রসারণ মানে অর্থের সম্প্রসারণ আমরা করতে পারছি এবং সংকোচন করতে পারছি। আমরা পরবর্তী বিষয়ে যাব। সেটা উপসর্গের বৈশিষ্ট্য। আসলে উপসর্গের বৈশিষ্ট্য কি? উপসর্গ নামপদ বা কৃদন্ত শব্দের আগে যুক্ত হয়। আমরা দেখব যে নামপদ বা কৃদন্ত বা ধাতু মানে কৃদন্ত শব্দ বলতে ধাতু আরকি ক্রিয়াপদ। এটার পূর্বে বসে এর স্বাধীন ব্যবহার নাই আমরা আগে যেটা বলেছি। কিন্তু এখানে দুটো উপসর্গের উদাহরণ দেওয়া হয়েছে যেমন ধরো অথি এবং প্রথি। আমরা উপসর্গের প্রকারভেদ যখন
দেখবো, সেখানে আমরা দেখবো এই উপসর্গগুলো আছে। তো অথি এবং প্রথি, আমরা যখন অথি লোভ ভালো নয় আমরা যখন বলছি, তখন কিন্তু এখানে অতিটা একটা শব্দ হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমরা যখন বলছি অথি লোভে তাতি নষ্ট, তখন সেখানে আমরা কি দেখছি, যে এটা শব্দ হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং স্বাধীন শব্দ হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু অতিটা আবার উপসর্গ হয়। এইরকম অতি এবং প্রতি এগুলো হচ্ছে একেবারে ব্যতিক্রম ব্যবহার, এগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হয়। তো এটা দিয়ে আসলে এটা বোঝা যায় না যে উপসর্গের স্বাধীন ব্যবহার আছে। ঠিক আমরা পূর্বের বাক্যতে বলেছি যে এর স্বাধীন ব্যবহার নেই, কিন্তু তুমি যখন দেখবে যে স্যার এটা তো অতি প্রতি এগুলো তো আমরা ব্যবহার করছি, প্রতি ক্লাসে ছাত্রদের উপস্থিতি বাড়ছে, প্রতি ক্লাসে আমরা এটা পড়ছি, এভাবে যখন প্রতি জনে প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে, এরকম যখন আমরা বলবো, তখন আমরা দেখবো যে এগুলোর স্বাধীন অর্থ আছে। একই রকম ভাবে অতি শব্দটা আমরা স্বাধীনভাবে ব্যবহার করতে পারছি। তো এগুলো হচ্ছে একেবারেই ব্যতিক্রম। কিন্তু এ দুটো ছাড়া আমরা দেখব যে উপসর্গের কোনো মানে আমরা স্বাধীনভাবে কোনো ব্যবহার আমরা দেখব না। ফলে আমরা বলতে পারি যে এটা উপসর্গের নিজের অর্থ নাই। এই আগের বাক্য থেকেই আমরা বিশ্লেষণ থেকে বলতে পারি যে উপসর্গের নিজের অর্থ নাই, হ্যাঁ, তবে শব্দের অর্থের পরিবর্তন ঘটাতে পারে। তৃতীয় বৈশিষ্ট্য আমরা দেখব যে উপসর্গ মূল শব্দের আগে বসে, এটা পড়ে না, আগে বসে। উপসর্গ নতুন শব্দ গঠন করে শব্দের অর্থের পরিবর্তন ঘটায়। এই কথা আমরা আগে বলেছি যে অর্থ নাই কিন্তু অর্থের পরিবর্তন ঘটায়। আবার নতুন শব্দ গঠন করে অর্থের পরিবর্তন ঘটিয়ে দেয়। যেমন ধরো মান, এটার পূর্বে অপযোগ করে আমরা অপমান, মান অপমান একেবারে আমরা একদম শব্দের অর্থ একদম পাল্টে যাচ্ছে। একইভাবে আমরা অভি যখন যুক্ত করছি মানের পূর্বে, অভিমান একদম ভিন্ন শব্দ তৈরি হচ্ছে। 5 নম্বরে দেখবো আমরা শব্দের অর্থ সম্প্রসারিত হয়। অর্থাৎ এখানে যে উদাহরণ আমি দিয়েছি সেটা হচ্ছে তাপ। তাপ একটা শব্দ। তাপ আমরা জানি যে তাপ শব্দটার অর্থ আমরা কি, তাপ বলতে আমরা এখানে উষ্ণ বা গরম অনুভূত হওয়া এরকম বোঝাচ্ছে। তো সেটা থেকে যখন আমরা প্রতাপ বলছি, উপসর্গটা যোগ করে দিচ্ছি, খেয়াল করে দেখো এখানে তাপ এবং প্রতাপ। তো আমরা তিনি খুব প্রতাপশালী ব্যক্তি। প্রতাপশালী বলতে আমাদের দেশে বা আমাদের এই, যেহেতু আমরা বাংলা ব্যাকরণ নিয়ে কথা বলছি, ফলে এই শব্দগুলো নিশ্চয়ই এই সমাজের বিভিন্ন বিষয়গুলোকে ব্যাখ্যা করবে খুব স্বাভাবিকভাবে। তো আমরা এখানে যখন প্রতাপশালী বা তার খুব প্রতাপ আছে এই কথাটা যখন আমরা বলছি, এর মানে হচ্ছে প্রতাপ মানে তিনি খুব গরম মানুষ, অনেকটা এরকম। হ্যাঁ, তাপ থেকে প্রতাপ মানে তার খুব প্রভাব প্রতিপত্তি, এই বিষয়গুলো বোঝানো হচ্ছে, ক্ষমতা। আবার যখন খেয়াল করে দেখো আমরা প্রসা সরিয়ে দিলাম, সরিয়ে আমরা পরি উপসর্গ বসিয়ে দিলাম। পরি উপসর্গ বসানোর সাথে সাথে একদম ভিন্ন একটা অর্থ আমরা দেখতে পাচ্ছি, যে পরিতাপ, রাইট? আমরা যখন কোনো কিছু নিয়ে অনুশোচনা করি, এই বিষয়গুলোকে আসলে পরিতাপ বলা হয়। আমরা কোনো কাজের জন্য যখন আফসোস করি, অনুশোচনা করি, এইরকম বিষয়। তাই আমরা এখানে দেখলাম কিছু বৈশিষ্ট্য, যে এটা নাম শব্দ, কৃদন্ত শব্দ এগুলোর আগে যুক্ত হয়, মানে নাম শব্দের আগে, এবং ক্রিয়া শব্দ যেটা ক্রিয়া জাত শব্দ এরকম কৃদন্ত শব্দ এগুলোর আগে বসে, এবং এগুলো স্বাধীন ব্যবহার নাই। দুটো উপসর্গ দেওয়া হয়েছে যেগুলো আমরা স্বাধীন ব্যবহার দেখি, সেটা ব্যতিক্রম, এবং এটার নিজের অর্থ নাই কিন্তু অর্থের পরিবর্তন ঘটে মূল শব্দের আগে বসে নতুন শব্দ গঠন করে, এবং অর্থের পরিবর্তন অবশ্যই সেটা করে অর্থের সম্প্রসারণ করে। এরপরে আমরা দেখবো আসলে উপসর্গের প্রয়োজনীয়তা আছে কিনা। এই যে তো কথা বলছি, এটা অনেকটা উপসর্গের বৈশিষ্ট্যের দিকে খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে আসলে উপসর্গের প্রয়োজনীয়তা আছে কি নাই। কেমন? উপসর্গ বাক্যে অর্থ দ্যোতনায় অনুঘটকের মতো কাজ করে। আমরা কি এখানে বুঝতে পারছি যে দ্যোতনা মানে কি? আমরা প্রায় সময় এই শব্দটা পাবো, যে একটা দ্যোতনা তৈরি করেছেন, দ্যোতনার সৃষ্টি হয়েছে, দ্যোতকের কাজ করেছে, এরকম কিছু শব্দ আমরা বুঝতে পারি। যে উপসর্গ বাক্যের অর্থ দ্যোতনায়
অনুঘটকের কাজ করে। যখন একটা শব্দ যখন আমরা শুনি, কেমন, যেমন ধরো এখানে আমরা এখান থেকে আমরা দেখব যে অপকর্ম। এই অপকর্ম শব্দটা শোনার সাথে সাথে আমাদের মস্তিষ্কে বা আমাদের চিন্তায় যে বিষয়টা কাজ করে, যে আমরা এটার একটা অর্থ দাঁড় করিয়ে দেই। কেমন, অর্থাৎ এখানে আমাদের মাথার মধ্যে সেটা একটা ক্রিয়া তৈরি করে, এক ধরনের দ্যুতনা তৈরি করে, রাইট? এবং এটার সঠিক যে অর্থ সেটাই হচ্ছে তার দ্যুত। বলে দেখো, উপসর্গ বাক্যে অর্থ দ্যুতনায় অনুঘটকের কাজ করে। আমরা যখন অর্থটা বোঝার চেষ্টা করছি, উপসর্গ সেখানে অনুঘটকের কাজ করে। অনুঘটক আমরা জানি সবাই, তোমরা বিজ্ঞানের ছাত্র হিসাবে তো অবশ্যই জানার কথা। ফলে এটা মূল শব্দ যেহেতু না, ফলে সেটা অনুঘটকের মতো কাজ করে। উপসর্গ শব্দে যুক্ত হয়ে শব্দের অর্থের পরিবর্তন ঘটিয়ে বক্তব্যকে অঝস্বী করে, রাইট? এটা বক্তব্যকে অঝস্বী করে। যেমন কর্ম, তুমি এমন কর্ম করতে পারলে, এটা কিন্তু আমরা তেমন ভাবে বুঝতে পারছি না যে আসলে সে ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে, কি করেছে, এটা আমরা ঠিক স্পষ্টভাবে আমাদের কাছে প্রকাশিত হচ্ছে না। কিন্তু আমরা যখনই বলবো এই অপকর্মটা তোমার দ্বারা হলো, এরকমই করতে পারলে, বা সেই অপকর্মটা করতে পারলো, এই কথাটা বলার মধ্য দিয়ে আমরা কিন্তু এটার যে অধুষী, এটার শব্দের যে মর্যাদা, এটা নেতিবাচক ইতিবাচক যাই হোক, কিন্তু শব্দকে আমরা এটার মর্যাদা তৈরি হচ্ছে, অধুষী তৈরি হচ্ছে, একটা মূল্য তৈরি হচ্ছে। যে কর্ম, এটার পূর্বে অপযুক্ত করলে অপকর্ম, এবং রূপের সাথে যে অপর পরে আমরা রূপ শব্দ যখন ব্যবহার করছি তখন অপরূপ। ঠিক আগের শব্দটা দেখছি আমরা নেতিবাচক অর্থ তৈরি করছে, এবং পরের শব্দতে এসে আমরা দেখছি ইতিবাচক অর্থ তৈরি করছে, রাইট? আচ্ছা, শব্দকে প্রাঞ্জল ও সুনির্দিষ্ট অবয়বে উপস্থাপন করে। শব্দকে প্রাঞ্জল মানে খুব সহজ, এবং সুনির্দিষ্ট, আগে যে কথা বলেছি, সুনির্দিষ্ট অবয়বে উপস্থাপন করে। যেমন ধরো অল্প, রাইট? অল্প এই শব্দের সাথে যখন আমরা সু ব্যবহার করছি, তখন এটা হয়ে যাচ্ছে সুযোগ অল্প স্বল্প। এই স্বল্প কথাটার মধ্য দিয়ে আমরা কিন্তু একেবারেই সুনির্দিষ্ট হয়ে যাচ্ছে এবং বাক্যটা প্রাঞ্জল হয়ে যাচ্ছে। এখানে সু উপসর্গ অল্প শব্দটিকে প্রাঞ্জল এবং বৈশিষ্ট্যময় করছে। আমরা যখন কাউকে বলছি স্বাগত, আগতর সাথে সুযোগ আগত স্বাগত, যদিও অনেকে বলে থাকেন বক্তব্যে বা বিভিন্ন সময় আমরা দেখেছি, এমনকি লেখায়ও তোমরা দেখবে যে বিভিন্ন জায়গায় কাউকে স্বাগত জানিয়ে সেখানে ব্যানার ফেস্টুন এগুলো তৈরি করা হচ্ছে, এখানে সুস্বাগতম সুস্বাগতম এভাবে লেখা থাকে। তো স্বাগত যখন বলছি তখন কিন্তু আগতর সাথে যোগ সু শব্দটা আমরা উপসর্গটা যোগ করে দিচ্ছি, সুযোগ আগত স্বাগত, মানে আগমনটাকে আরো বেশি প্রাঞ্জল সুনির্দিষ্ট এবং বৈশিষ্ট্যময় করা যাচ্ছে এই উপসর্গের কারণে। এইগুলো হচ্ছে, আরো আমরা উপসর্গের প্রয়োজনীয়তা দিতে পারি, আমি শুধু 3টা দিয়েছি, এমন কোনো বিষয় না। তোমাদের যদি পরীক্ষায় এরকম পরীক্ষার খাতার জন্য যদি আসে যে উপসর্গের প্রয়োজনীয়তা কি, এগুলোর সাথে আরো মার্কসের উপর ভিত্তি করে তোমরা আরো 2-1টা যোগ করে দিবা। সেটা কিরকম, যে আমি বৈশিষ্ট্য যেখানে বলেছি এগুলো থেকে নিতে পারবো, কোনো সমস্যা নাই। যেমন ধরো উপসর্গ শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে, ফলে আমরা নতুন নতুন শব্দ গঠন করতে পারি। বাক্যে আমরা শব্দের সম্প্রসারণ করতে পারি, সংকুচন করতে পারি, এইরকম বিষয়গুলো আমরা এগুলোর সাথে যুক্ত করতে পারি যদি আমরা বলছি পরীক্ষার প্রয়োজন। বোঝার অর্থে দ্যাটস এনাফ, আর লাগবে না। আমরা পড়ে যাব উপসর্গের শ্রেণী বিভাগ। এই উপসর্গের কিছু বিভাগ আছে। কি বিভাগ? যে বাংলা ভাষায় আমরা অনেকগুলো উপসর্গ পাই, হ্যাঁ, এই উপসর্গগুলোকে আমরা ভাগ করেছি 3 ভাগে। এরকম যে শব্দগুলো একেবারেই বাংলা ভাষায়, আমরা খাঁটি বাংলা ভাষায় আমরা বাংলা ভাষা থেকে আমরা পেয়েছি, সেগুলোই হচ্ছে গিয়ে আমাদের খাঁটি বাংলা উপসর্গ। আর আরেকটা হচ্ছে সংস্কৃত বা তৎসম উপসর্গ। বেশিরভাগ বাংলা শব্দ, বেশিরভাগই অধিকাংশ বাংলা শব্দ আমরা সংস্কৃত থেকে পেয়েছি, সেই অর্থে তৎসম উপসর্গ, মানে সংস্কৃত থেকে যেসব উপসর্গ এসেছে সেগুলোকে আমরা বলছি সংস্কৃত উপসর্গ।
আর হচ্ছে বিদেশি, এর বাইরে যেগুলো বাংলা খাঁটি বাংলা উপসর্গ এবং তৎসম বা সংস্কৃত উপসর্গের বাইরে যেগুলো, সেগুলোকে আমরা বলছি বিদেশি উপসর্গ। যেমন ধরো আরবি, ফার্সি, ইংরেজি, হ্যাঁ, এরকম কিছু উপসর্গ আছে যেগুলো আসলে খুব সুনির্দিষ্ট না। কিন্তু বাংলা এবং সংস্কৃত উপসর্গ একেবারেই সুনির্দিষ্ট, যে কোনগুলো বাংলা উপসর্গ, কোনগুলো সংস্কৃত উপসর্গ। আমরা প্রথমে দেখব যে খাঁটি বাংলা উপসর্গ আসলে কোনগুলো। বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। এর সংখ্যা মোট 21টি। কেউ কেউ বলে থাকেন এর সংখ্যা হচ্ছে 17টি। তো ঠিক আছে, আমরা যেটা সর্বজন স্বীকৃত সেই রকম শব্দ। কেন এখানে 4টা উপসর্গ আছে, যেগুলো সংস্কৃত উপসর্গও আছে আবার খাঁটি বাংলা উপসর্গও আছে, সেই জায়গা থেকে আসলে 17টি বলা হয়। আমরা 21টাই বলবো, যেহেতু এটা আমাদের বাংলা ভাষায় আছে। সেগুলো কি একটু খেয়াল করে দেখো। অ, অগা, অজ, অনা, আ, আর, আন, আপ, ইতি, ওন, কদ, ও, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। একদম কিছু বিষয় আছে যে আমাদের অনেক সময় মুখস্থের মতো করে ফেলতে হয়। এগুলো কয়েকবার দেখলেই তোমাদের দেখবা মুখস্থের মতো হয়ে গেছে ব্যাপার। এখানে আমি কিছু উদাহরণ দিয়েছি। অনেক সময় এরকম আসে যে আসলে কি অর্থে সেটা ব্যবহৃত হয়েছে, কিভাবে কি ভাব প্রকাশ করছে সেখানে, এইভাবে কিছু বিষয় আছে। যেমন ধরো ও কাজ, এখানে কাজের পূর্বে ও উপসর্গ আমি যুক্ত করেছি। তো এই ওটা নিন্দিত অর্থে ব্যবহৃত হচ্ছে। ও কর্ম, সেটাও নিন্দিত অর্থে ব্যবহৃত হচ্ছে। কিন্তু আমরা যখন ভাব শব্দের পূর্বে অ যোগ করছি তখন সেটা ব্যবহৃত হচ্ছে অভাব অর্থে। যেমন ধরো ভাব ও ভাব, রাইট। চোখ, আর চোখ, কেমন বাঁকা অর্থে। আর চোখে তাকায়ও না, এই যে আর চোখ, এটা হচ্ছে বাঁকা অর্থে বুঝাচ্ছি আমরা। আনকুরা, আনকুরা, হ্যাঁ, আনকুরা না অর্থে ব্যবহৃত হচ্ছে। এরকম আমরা দেখবো যে খাঁটি বাংলা উপসর্গ আমরা এখানে 21টা দেখবো, এবং এগুলো এরকম বিভিন্ন বিভিন্ন অর্থে ব্যবহৃত হচ্ছে। তারপর আমরা যেটা যাব সেটা হচ্ছে সংস্কৃত বা তৎসম উপসর্গ। আগে যেটা আমি বলেছিলাম যে বাংলা ভাষায় যে সকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। যে সকল সংস্কৃত উপসর্গ আমরা ব্যবহার করি সেগুলাকে তৎসম বা সংস্কৃত উপসর্গ বলে। এই উপসর্গ কতটা? মোট 20টা। কি? প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, অধি, অতি, অপি, অভি, পরি, প্রতি, উপ, উত, দূর, বি, সু, আ। এখানে আমরা 4টা দেখবো যেগুলো বাংলা খাঁটি বাংলা উপসর্গেও আছে। সেই জায়গা থেকে এই কথাটা আসছে যে বাংলা উপসর্গ 17টা না 21টা। যাই হোক, আমরা কিছু উদাহরণ দেখব। যে প্রভাত, প্রকাশ, প্রবোধ, খেয়াল করে দেখে এখানে বোধ, কাশ, ভাত, এইগুলো পূর্বে যখন আমরা প্রকাশ মানে লিখছি উপসর্গ, এটা প্রকৃষ্ট অর্থে ব্যবহৃত হচ্ছে। প্রকৃষ্ট অর্থে ব্যবহৃত প্রভাত, রাইট। যখন ভোর, যখন আমরা যখন ভোর থেকে আমরা যখন ভোর বলছি তখন কি আমরা সূর্য একেবারে উদিত হয় না, কিন্তু প্রভাতকালে সূর্য উদিত হয়, এবং সেটা আমরা বলতে পারি তখন থেকে দিনের শুরু, একদম প্রকৃষ্ট অর্থে একটা বিষয় প্রকাশ করছে। প্রকাশ, প্রভুদ, হ্যাঁ, প্রভুদ মানছে না, ভূদের সাথে প্র যোগ করে আমরা প্রভুদ যখন বলছি প্রকৃষ্ট অর্থ বোঝাচ্ছে, স্পষ্ট করছে অর্থকে। পরের শব্দে দেখো, এখানে 4টা শব্দ আমি দিয়েছি। সেগুলো কি? যে প্রপৌত্র, প্রপিতামহ, প্রশাখা, প্রশিষ্য। এগুলো ক্ষেত্রে প্র কিন্তু পরম্পরা অর্থে ব্যবহৃত হচ্ছে। আমরা যখন প্রপৌত্র বলবো
প্রপুত্র, পুত্র প্রপুত্র, হ্যাঁ, পিতামহ প্রপিতামহ, শাখা প্রশাখা, শিষ্য প্রশিষ্য, শিষ্যেরও শিষ্য। এটা হচ্ছে একটা পরম্পরাকে বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে একটা পরম্পরাকে। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে এখানে উপরে আমরা দেখেছি যে ব্যবহৃত হচ্ছে প্রকৃষ্ট অর্থে, নিচে এসে দেখছি পরেরটাতে এসে, পরেরগুলোতে এসে যেটা পরম্পরা অর্থে ব্যবহৃত হচ্ছে। কেমন? এরপরে আমরা দেখব যে অবহেলা, অবজ্ঞা, অবমাননা, এই শব্দগুলোতে উপসর্গটা অনাদর অর্থে ব্যবহৃত হচ্ছে। অনাদর অর্থে ব্যবহৃত হচ্ছে কি? অবহেলা, আমরা বুঝতে পারছি একেবারেই, অবজ্ঞা, অবমাননা। কেমন? এই প্রত্যেকটা শব্দই কিন্তু অবহেলা, অবজ্ঞা, অবমাননা, প্রত্যেকটা শব্দই কিন্তু মানুষকে অনাদর করা বোঝায়। কেমন? পরেরটাতে দেখো, স্বল্প অর্থে, শান, বেলা, শেষে, এই শব্দগুলোর পূর্বে যখন আমরা ব্যবহার করছি তখন সেটা আগে আমরা বলছি অনাদর অর্থে, পরে বলছি আমরা যে যখনই আমাদের একই উপসর্গ কিন্তু মানে পাল্টে গেছে, খেয়াল করে দেখো। এখানে স্বল্প অর্থে ব্যবহৃত হচ্ছে। অবসান, বেলি অবসানও হলো। কেমন? বেলা শেষ হয়ে গেল, বেলি অবসানও হলো মানে বেলা শেষ। জলকে চলো সখী, বেলা অবেলা কালো বেলা, অবেলা একেবারেই শেষের বেলা, আমরা যেটা বুঝাই অবশেষে, শেষের একেবারেই পূর্ব, অবশেষে। এই জায়গায় সবগুলোই কিন্তু স্বল্প অর্থে ব্যবহৃত হচ্ছে। তাহলে আমরা দেখলাম সংস্কৃত উপসর্গ সবগুলোই যে 20টা আছে সেই 20টাকে আমরা এভাবে ব্যবহার করতে পারি এবং এগুলার অর্থ এরকম আমরা দেখতে পারি যে কি অর্থে সেগুলো ব্যবহৃত হচ্ছে। আরেকটা হচ্ছে বিদেশি উপসর্গ। এই জায়গায় খেয়াল করে দেখো, বিদেশি বলতে আমরা বাংলা এবং সংস্কৃত উপসর্গের বাইরের যে কোনো উপসর্গই হচ্ছে বিদেশি উপসর্গ, এবং এগুলাকে আমরা খুব নির্দিষ্ট সংখ্যা আমরা বলতে পারবো না বা নির্দিষ্ট করা যায়নি এখনো পর্যন্ত। কারণ হচ্ছে যে কোনো ভাষা প্রতিনিয়ত সে নতুন শব্দ কি করছে, নতুন শব্দ সেখানে আমাদের শব্দ ভান্ডারে, আমাদের বাংলা ভাষার শব্দ ভান্ডারে এসে যুক্ত হচ্ছে, এবং সেখানে নতুন নতুন উপসর্গ স্বাভাবিকভাবেই যুক্ত হচ্ছে, শব্দ ভান্ডার যেহেতু যুক্ত হচ্ছে। আমাদের ভাষাটাকে যত বেশি কেজো ভাষা হিসাবে, খুব কেজো ভাষা হিসেবে আমরা ব্যবহার করতে পারবো, খুব কেজো ভাষা হিসেবে বহির্বিশ্বে এবং নিজেদের দেশে ব্যবহার করতে পারবো, তত বেশি স্বাভাবিকভাবেই আমরা অন্য ভাষা থেকে আমাদের শব্দ আনার বিষয়টা খুব স্বাভাবিকভাবে চলে আসবে। কারণ হচ্ছে আমরা যখন জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন ডিসিপ্লিনের বিভিন্ন শাখা নিয়ে যখন আমাদের ভাষায় আমরা আলোচনা করব, তখন স্বাভাবিকভাবেই অনেকগুলো শব্দ আছে যেগুলো আমাদের ভাষায় নেই। সেই শব্দগুলোকে আমাদের ভাষায় যখন আমরা নিয়ে আসব, স্বাভাবিকভাবে সেগুলো আমাদের মতো করে এই উপসর্গগুলো আমরা ব্যবহার করব বা শব্দগুলো ব্যবহার করব। সেখানে দেখবে যে নতুন নতুন শব্দ সেখানে যুক্ত হচ্ছে। যাই হোক, বিদেশি উপসর্গে এখানে আমরা দেখবো আরবি, ফার্সি, ইংরেজি সহ আরো অন্যান্য ভাষা থেকেও কিন্তু আসছে। মূলত আরবি, ফার্সি, ইংরেজি থেকে যেগুলো আসছে বেশি আসছে আর কি, সেগুলোকে আমরা বিদেশি উপসর্গ, যেমন ধরো ফুল, হাফ, হেড, সাব, বে, বাজে, আম, খাস, লা, গড়, এই বিষয়গুলা। নিমরাজি, হ্যাঁ, গড় হাজির, এরকম শব্দ আমরা দেখবো যে নিমরাজি, তিনি নিমরাজি হয়েছেন মানে এখানে বলছে আদা অর্থে, মানে খুব না পেরে একেবারে রাজি নয়, আবার তিনি নারাজ সেটাও বলতে পারছেন না, এইরকম অর্থে আর কি, ঠেকায় পড়ে রাজি আর কি, অনেকটা এরকম। তো সেটা অর্থে নিমরাজি বলতে এখানে নিমটা আদা অর্থে ব্যবহৃত হচ্ছে। ফি বছর, ফি হপ্তা, এই জায়গায় ফি বছর এবং হপ্তা, হ্যাঁ, ফি দিন, হ্যাঁ, এই জায়গায় প্রতি অর্থে ব্যবহৃত হচ্ছে। কেমন? এটাও একটা বিদেশি উপসর্গ। আম, আমরা জানি এটা খুব বহুল ব্যবহৃত একটা উপসর্গ, বহুল ব্যবহৃত একটা শব্দ, আম জনতা, আম দরবার, হ্যাঁ, তো আমরা এগুলো শুনে থাকি যে আম পিপল, এরকম মানুষ বলে থাকে, ম্যাঙ্গো পিপল, এরকম কিছু মানুষ সাধারণত অনেক সময় বলে থাকে। তো
এখানে আম অর্থে সাধারণ সাধারণ মানুষের কথা বোঝানো হচ্ছে। আম অর্থে সাধারণ মানুষের কথা বোঝানো হচ্ছে, আম জনতা, আম দরবার, এই অর্থে সাধারণ অর্থে, মানে সাধারণ বলতে প্রাকৃত জন, মানে সাধারণ অর্থে, সাধারণের অর্থে এখানে ব্যবহৃত হচ্ছে। তারপরে দেখো ঠিক বিপরীত একটা আমরা উপসর্গ দেখবো, সেটা হচ্ছে খাস, বিশেষ অর্থে। একটা কামরা, তার পূর্বে যখন আমরা খাস শব্দ যুক্ত মানে উপসর্গ যুক্ত করছি, তখন একটা খাস কামরা মানে একটা মন্ত্রীর খাস কামরা বলতেই বোঝাবো একটা বিশেষ একটা কামরা, এটা একদম স্পেশাল। খাস দরবার, একদম বিশেষ দরবার, এটা সর্বসাধারণের জন্য না, এটা বিশেষ বিশেষ কারণে বা বিশেষ বিশেষ কারণে যেখানে দরবার বসে বা বিশেষ বিশেষ কারণে যেটা ব্যবহৃত হয়, আমরা সেটাকে খাস দরবার বলতে পারি। তাহলে এই দেখলাম আমরা আরো উদাহরণ পাবো, আরো উদাহরণ দিতে পারবো। তো আমরা দেখলাম কি, যে বাংলা খাঁটি বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ বা তৎসম উপসর্গ, বিদেশি উপসর্গ, তিনটা উপসর্গ দেখলাম উপসর্গের শ্রেণী বিভাগে। তারপর আমরা যে বিষয়টা দেখব, এটা খুব প্রায় সময় আমরা দেখেছি পরীক্ষায় এই প্রশ্নটা এসে থাকে, এই আলোচনাটা থাকে যে উপসর্গের অর্থবাচকতা আছে কি নাই, বা অর্থদ্যোতকতা আছে কি নাই। খেয়াল করে দেখবে উপসর্গর সংজ্ঞা নিয়ে যখন আমি আলোচনা করেছিলাম শুরুর দিকে, তখন একটা কথা বলেছিলাম তোমাদের যে দ্যোতকতা বা দ্যোতনা, এগুলা কি আমরা বুঝতে পারছি কিনা। তো এখানে আমরা দেখব যে উপসর্গের অর্থবাচকতা কি আছে নাকি নাই। মানে অনেক ক্ষেত্রে আবার এরকম একদম মন্তব্য করেই বলা হয় যে এটাকে ব্যাখ্যা করা হোক, উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে, এগুলোকে ব্যাখ্যা করা হোক। আমরা আগেই আলোচনা করেছি যে উপসর্গের নিজের কোনো অর্থ নাই, এটা সাধারণত কোনো অর্থ নাই, কিন্তু অন্য শব্দের আগে বসে পড়ে না, আগে বসে এবং শব্দের ওপর আধিপত্য বিস্তার করতে পারে। আমরা দেখেছি যে শব্দকে একদম পাল্টে দেয়, তার অর্থ পাল্টে দেয়, তার অর্থকে নতুন শব্দ গঠন করতে পারে, অর্থ সম্প্রসারণ করতে পারে, এইরকম। তো এখানে আমরা দেখব যে কিছু উপসর্গ রয়েছে যেগুলো আপাত দৃষ্টিতে আপাত দৃষ্টিতে আমরা দেখবো যে এগুলো বোধহয় অর্থ আছে কিন্তু আসলে অর্থ নাই। যেমন ধরো সু একটা উপসর্গ, আমরা সু বলতেই মনে করি যে ভালো কিছু, রাইট। সু এবং কু আমরা যখন বলছি, কু একটা উপসর্গ, সুকর্ম কুকর্ম আমরা যখন বলছি, তো সু শব্দটার মানেই আমরা মনে করি যে ভালো বা শুভ কোনো কিছু। আসলে বাস্তবে সু অর্থ তা নয়, এটা একটা উপসর্গ এবং এটা যে কোনো শব্দের পূর্বে বসার সাথে সাথে এটা শুভ বোধক ভালো অর্থ প্রকাশ করা হয়। যেমন সুখবর, সুখাবার, সুবাস, সুদিন আসবে বলে, রাইট। সুশাসন, সুপ্রাচীন, সুদূর। এই যে খেয়াল করে দেখো, আমরা একটা বিষয়ে আমরা যদি খুব একটু গভীরভাবে খেয়াল করি আমরা দেখতে পারবো, আমরা যখন বলছি সুখবর, আমরা না হয় এটা বুঝলাম যে ভালো খবর। সুভাষ, খুব সুভাষ ছড়িয়ে দিল ফুলের বাগান থেকে, সুভাষ ছড়িয়ে পড়ছে, তো সেখানে আমরা খুব ভালো একটা অনুভূতি হচ্ছে। সুদিন, সেটাও বুঝছি। সুশাসন, তাও একটা ভালো কোনো বিষয় আমরা বুঝতে পারছি। কিন্তু আমরা যখন বলছি সুপ্রাচীন, সুদূর ইতিহাসের সেই কথা, তখন কি সেটা ভালো বলা হচ্ছে? নিশ্চয়ই না, শুধু ভালো বলা হচ্ছে না, সুদূর, অধুর, এইভাবে যখন আমরা বলছি সুদূর অতীতের কথা, শোনো, সুদূর সেই কোনো এক অতীতের কথা, সেই সুপ্রাচীন কাল, মানে সুপ্রাচীন কালের, মানে প্রাচীন কালের ভালো ভালো কথা, কিন্তু প্রাচীন কালের ভালো কোনো কথা গাথা সেগুলো বর্ণনা করা অর্থে সেখানে সুপ্রাচীন ব্যবহার করা হচ্ছে বা অতি প্রাচীন অর্থে ব্যবহার করা হচ্ছে। তো আমরা যেটা বলছিলাম যে উপসর্গের, আমরা দেখলাম এখানে উপসর্গ দিয়ে ব্যাখ্যা করেও আমরা দেখলাম যে উপসর্গের নিজের কোনো অর্থ নাই, না থাকলেও এটা অন্য অর্থের পরিবর্তন ঘটায়, ফলে যা তার অর্থ দ্যোতকতার পরিচয় দেয়। ওই যে বলছি অর্থ দ্যোতক, অর্থবাচকতা নাই, অর্থ দ্যোতকতা আছে। অর্থাৎ একটা অর্থকে সে স্পষ্টভাবে, আমরা যখন বলছি সুদিন, আমাদের চিন্তা জগতে, মনন জগতে, আমাদের মাথায় একটা অর্থ আমরা তৈরি করে নিচ্ছি। সুদিন আসবে, আমরা বুঝেই নিচ্ছি যে সুদিন মানে আমাদের মধ্যে একটা
একটা দোতনা তৈরি করছে আমাদের চিন্তা জগতে। আমরা যে কোনো একটা শব্দ শোনার পরে আমাদের মাথায় একটা দোতনা তৈরি করে, তাই না? আমাদের চিন্তায় একটা দোতনা তৈরি করে, শব্দের একটা দোতনা তৈরি হয়। সেটা কি? যেটার অর্থ আমরা তৈরি করতে পারি। যে সুদিন মানেই মনে হচ্ছে ভালো একটা দিন, খুব ভালো মানুষের জন্য, সবার জন্য। হ্যাঁ, দাঙ্গা নেই, হাঙ্গামা নেই, অভাব নেই, এইরকম একটা দিন। ফলে আমাদের মধ্যে একটা দোতনা তৈরি করছে অর্থ। দিন আসবে বললে আমরা সেটা কোনোদিন আমরা এভাবে তৈরি হচ্ছে না। দিন আসবে বলে, কিন্তু আমরা যখন বলছি সুদিন আসবে বলে, হ্যাঁ, বা তখনকার একটা সুদিন ছিল রে ভাই, হ্যাঁ, তখন এইভাবে যখন আমরা বলবো তখন আমাদের মধ্যে একটা নির্দিষ্টভাবে একটা অর্থের দোতনা তৈরি করবে। আমরা বুঝলাম যে যদিও সু অর্থের, ওই অর্থে আমাদের কোনো অর্থ আমরা পাচ্ছি না সেই উপসর্গের, কিন্তু যখন একটা শব্দের পূর্বে বসছে সে একটা অর্থ দোতনা তৈরি করতে পারছে, যদিও তার অর্থ নাই, কিন্তু একটা অর্থ দোতনা তৈরি করতে পারছে। আবার এই দেখো, এই বিষয়ে আবার আর একটু আলোচনা করা হচ্ছে যে বাংলা শব্দ গঠনে উপসর্গ একটা, আমরা জানি যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটা নতুন নতুন শব্দ গঠন করে। বর্ণ, বর্ণ সমষ্টি, ক্রিয়ামূল, নাম শব্দের আগে বসে নতুন শব্দ গঠন করে, শব্দের অর্থের পরিবর্তন ঘটায়। তাকে বা তাদের উপসর্গ বলে, এটা আমরা আগেই বলেছি। এগুলো আবার এই যে একটা উপসর্গ, রাইট? এটারও কোনো অর্থ নাই, কিন্তু এটা যখন আমরা নতুন নতুন শব্দের পূর্বে বসাবো একটা নতুন নতুন অর্থ তৈরি করবে। যেমন রবীন্দ্রনাথ একটা গান গেয়েছিলেন, আমরা জানি, এ মণিহার আমার নাহি সাজে, এ মণিহার আমার নাহি সাজে। কিন্তু যখন বলা হচ্ছে এমনি প্রহার আমার নাহি সাজে, একেবারেই পাল্টে যাচ্ছে অর্থ। তুমি যখন বলছো হার, তখন একটা কোথাও একটা অর্থ প্রকাশ করছে, কিন্তু হার মানুষ উপহার। দেখো, হার, উপহার, প্রহার। যখন কাউকে উপহার দেওয়া হয় তখন সে নিশ্চয়ই তার এক ধরনের মানে হয়, যখন তাকে প্রহার দেওয়া হয় এটা পুরোটাই পাল্টে যায়। বলে আমরা দেখব যেটা একেবারেই শব্দকে পাল্টে দিচ্ছে এবং নতুন নতুন শব্দ গঠন করছে। প্রহার, উপহার, এরকম আমরা শব্দ দেখব। হ্যাঁ, প্রভাত, প্রথা, প্রধান, রাইট? এইরকম আমরা দেখবো যে একেবারে নতুন নতুন অর্থ আমরা, নতুন নতুন শব্দ গঠন, মানে শব্দ গঠনের ক্ষেত্রেও কিন্তু উপসর্গ একটা চমৎকার ভূমিকা পালন করছে। ফলে আমরা বুঝতে পারছি যে উপসর্গ, আমরা এটা বলতেই পারি যে উপসর্গের নিজের কোনো অর্থ নাই, কিন্তু তার অর্থ দ্রুতকতা আছে, মানে অর্থবাচকতা নাই কিন্তু অর্থ দ্রুতকতা আছে। আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়ে গেল উপসর্গ নিয়ে। আরেকটা বিষয় আমি খেয়াল করে দেখেছি, অনেক সময় উপসর্গের সাথে অনুসর্গের এক ধরনের তুলনা অনেক সময় আসে। আমরা অনুসর্গ নিয়ে একদম ডিটেইলসে আলোচনা করেছি, উপসর্গ নিয়ে ডিটেইলসে আলোচনা করেছি। যদি তেমন তেমন কোনো প্রশ্ন আসেও, আমার মনে হয় তোমরা যারা ক্লাস করেছো নিশ্চয়ই সেটা পারবে, কারণ উপসর্গ এবং অনুসর্গ আমরা দুটো বিষয় নিয়ে যেহেতু জানতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি, আমার মনে হয় বাকিগুলো কম্পারিজনটা আমরা না পারার কথা না। তাহলে আজকে এখানেই রাখবো, উপসর্গ এখানেই থাকুক। নেক্সট দিন আমরা সংলাপ নিয়ে আলোচনা করব। কেমন? সবাইকে ধন্যবাদ।